আগামীকাল হতে চলেছে মরশুমের প্রথম ডার্বি। হ্যাঁ, প্রথম বড়দের যে ডার্বি সেটা কালকেই হতে চলেছে। আগের ডার্বিটা জুনিয়রদের ছিল, কলকাতা লিগে একটা ডার্বি হয়েছে ঠিকই, কিন্তু সেটাকে ধরা হচ্ছে না। তবে ডার্বি নিয়ে এখনও কিন্তু একটা অনিশ্চয়তা রয়ে গেছে। তার কারণ হচ্ছে আগামীকাল অনেক জায়গায় অনেক মিছিল, প্রতিবাদ সভা, প্রতিবাদ মিছিল ইত্যাদি অনেক কিছু আছে। তো এই সমস্ত অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে যা চলছে, কতদিন আগে মানে দু একদিন আগে আরজি করে যে ভাঙচুর হয়ে গেল, এবং সিচুয়েশান যাতে কোনোভাবে হাতের বাইরে না চলে যায় সেই জন্য পুলিশ প্রশাসন কিন্তু সতর্ক আছে, এবং এই সমস্ত মিছিল বা প্রতিবাদ সভা হলে পুলিশ প্রোটেকশন সেখানে দেওয়া হচ্ছে বা পর্যাপ্ত পুলিশ সেখানে দেওয়া হচ্ছে। যার ফলে আগামীকালের যে ম্যাচটা আছে তাতে কতটা পুলিশ প্রোটেকশান দেওয়া যাবে এই নিয়ে কিন্তু আজকে দুপুরেই, যে সময় আপনারা ভিডিওটা দেখছেন সেই সময় একটা বৈঠক হওয়ার কথা আছে প্রশাসনের সাথে ডুরান্ট কমিটির। যদিও ডুরান্টটা সেনাবাহিনীর টুর্নামেন্ট, সেনাবাহিনী নিজে চাইলেই প্রোটেকশান দিয়ে দিতে পারে, তাদের সেরকম পর্যাপ্ত সিকিউরিটি আছে, কিন্তু ব্যাপারটা অনেকগুলো ব্যাপার আছে। সেটা হচ্ছে যে এটা সিভিলিয়ান এরিয়া, সিভিলিয়ান একটা টুর্নামেন্ট হচ্ছে, এখানে কিন্তু মিলিটারি ডাইরেক্ট এরকম ইমপ্লিমেন্ট করা যায় না, তার জন্য রাজ্যের মধ্যে ব্যাপার, রাজ্যের পারমিশনের ব্যাপার আছে। তো এই সব মিলিয়ে একটা জট তৈরি হয়ে আছে, সেটা নিয়েই বৈঠক। তো ফাইনালি যদি রাজ্য সরকার মিলিটারিকে বলে যে আপনারা সিকিউরিটি দিন, আমরা দিতে পারছি না, বা এরকম কিছু মিলিটারি যদি রাজি হয় যে না তারাই সিকিউরিটি দেবে, এরকম জায়গায় পৌঁছয়, তাহলে ডার্বিটা কালকে হবে। তো এরকমই ধারণা করা হচ্ছে যে প্রবলেমটা মিটে যাবে, মিলিটারি চাইলেই সিকিউরিটি দিতে পারবে। সেক্ষেত্রে রাজ্য সরকারকে হয়তো একটা রিকোয়েস্ট করতে হবে, একটা চিঠি দিতে হবে, এরম একটা কিছু অফিসিয়াল ফরম্যাট আছে। তো সেটা বিকেলের মধ্যে জানা যাবে যে ব্যাপারটা কি হতে চলেছে। যদি ধরেই নি ডার্বি হচ্ছে, তো টিকিট বিক্রি হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তো ডার্বি হবে ধরে নিয়েই আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো প্রথমে এই ভিডিওতে যেটা আলোচনা করব যে মোহনবাগানের ক্ষেত্রে কোন কোন দিকগুলো মাথায় রেখে খেলতে হবে। প্রথমত আমি এই কথাটা বলবো, আগের যে ইস্টবেঙ্গলের ম্যাচটা হলো আলটি নাসিরের বিরুদ্ধে, সেই ম্যাচটা দেখে কিন্তু ইস্টবেঙ্গল টিম সম্পর্কে ধারণা করতে যাবেন না। তার কারণ হচ্ছে ইস্টবেঙ্গল প্রথমবার ফুল টিম নিয়ে বা পুরো সিনিয়রদের টিম নিয়ে একটা প্রকৃত শক্ত প্রতিপক্ষর বিরুদ্ধে খেলতে নেমেছিল। এর আগে যে খেলাগুলো হয়েছিল, সে মোহনবাগানের ক্ষেত্রেও কথাটা প্রযোজ্য, ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও প্রযোজ্য, তারা কিন্তু সেরকম মানে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এখনও পর্যন্ত নামেনি। ইস্টবেঙ্গল একটা নামলো লাস্ট, আর মোহনবাগান কিন্তু এই ইস্টবেঙ্গলের বিরুদ্ধেই ফার্স্ট নামবে, যেখানে একটা কম্পিটিটিভ গেম হতে চলেছে। আগের এয়ারফোর্সের বিরুদ্ধে যে ম্যাচটা ছিল সেটা অতটা কম্পিটিটিভ গেম ছিল না। এবার ইস্টবেঙ্গলের ক্ষেত্রে লাস্ট ম্যাচটায় কিছু প্রবলেমস ছিল। এক তো চোট আঘাতের জন্য ওরা পুরো টিম নামাতেই পারেনি, সেটা তো পরের বিষয় ছেড়ে দিন, কিন্তু মেন যে জায়গাটা ছিল সেটা হচ্ছে যে এই টিমটা সম্পর্কে ইস্টবেঙ্গলের প্রকৃত ধারণা ছিল না, যে টিমটা কীরকম খেলে, তাদের এক্স্যাক্টলি অ্যাডভান্টেজ কী, ডিসঅ্যাডভান্টেজ কী। কিছু ম্যাচের হাইলাইটস বা কিছু ম্যাচের সামান্য অংশ দেখে তাদের সম্পর্কে একটা প্রাথমিক ধারণা করেছিল, কিন্তু প্রপারলি তো তাদের সম্পর্কে জানে না, আর তাদের বিরুদ্ধে সেইভাবে কোনো দিন খেলেও নি, যার ফলে ইস্টবেঙ্গল টিমটা কিছুটা আনসার্টেনটির মধ্যে ছিল। খেলাটা যত গেছে তারা বুঝতে পেরেছে যে অপোনেন্ট কীরকম খেলে, অপোনেন্ট কীরকম টিম, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে, চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি। মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু সেই রকম মানসিকতা নিয়ে ইস্টবেঙ্গল নামবে না। আগের বছর গোল করে জিতেছে, তো এবছরও তাদের জেতার চান্স আছে, মোহনবাগানকে তারা হারাতে পারে, তাদের সেই ক্ষমতা আছে, এইটা তারা জেনেই নামবে। ফলে কনফিডেন্স লেভেলটা আগের ম্যাচের থেকে কিছুটা হলেও বেশি থাকবে। তবে এটাও ঘটনা, লাস্ট ম্যাচ হেরে যাওয়ার ফলে কিছুটা তো মানসিকতায় একটা ধাক্কা লাগবে, কিন্তু আবার এটাও বলতে হবে যে লাস্ট ম্যাচে যে ভুল ত্রুটিগুলো হলো সেগুলোও কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে কোচকে, তো কোচ সেগুলো রিপেয়ার তো করবেনই, সেই ভুলগুলো তিনি চেষ্টা করবেন এই ম্যাচে যেন রিপিট না হয়, ফলে একটা শুধরে নেওয়ার সুযোগও থাকছে ইস্টবেঙ্গলের কাছে। তবে ইস্টবেঙ্গলের মেন প্লেয়ার কিন্তু হাতে গোনা, যেটা হচ্ছে সব থেকে বড় অ্যাডভান্টেজ মোহনবাগানের ক্ষেত্রে, আর এটাই ডিসঅ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। মোহনবাগানের কিন্তু যে কোনো প্লেয়ার গোল করে দিতে পারে, একার হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা সম্পন্ন প্লেয়ার মোহনবাগান টিমে অনেকগুলো আছে। সেটা আপনি মনবীরকেও ধরতে পারেন, লিস্টনকেও ধরতে পারেন, সাহালকেও ধরতে পারেন, থাপাকেও ধরতে পারেন, আপুইয়াকেও ধরতে পারেন, দিমিকেও ধরতে পারেন, জেসন কামিন্সও গোল করে ম্যাচের রং ঘুরিয়ে দিতে পারে, আর আমাদের গ্রেগ স্টুয়ার্ট নামলে তো ছেড়েই দিন।
ম্যাকলারেন কীরম খেলে আমরা জানি না। তবে এই সংখ্যাটা ইস্টবেঙ্গলে খুব কম। ইস্টবেঙ্গলে মেনলি ব্যাপারটা যেটা হচ্ছে, হিজাজি মাহের ডিফেন্সে খেলছে, তার দুদিকে দুটো সেন্টার ব্যাক থাকবে, বা যদি 4 ব্যাকে খেলে 3 ব্যাকে খেলার আমি জানি না, মনে হয় না 3 ব্যাকে খেলার রিস্ক ইস্টবেঙ্গল নেবে। তো জেনারেলি ধরতে হবে ইস্টবেঙ্গল 4 ব্যাকেই খেলবে। তো মাঝখানে ওদের হিজাজি মাহের থাকবে, তার পাশে লালচুনরুঙ্গা যে ছিল সে থাকতে পারে, আনোয়ার খেললে আনোয়ার থাকবে। তো সেন্ট্রাল ডিফেন্সটা মোটামুটি ঠিক আছে। হিজাজি মাহের যেরকমই খেলুক না কেন, একজন বিদেশি সবসময় একটা টাফ অপোনেন্ট। যদি ওর পায়ে একটা চোট আছে, আগের দিন হাঁটুতে একটা ব্যান্ডেজ বেঁধে নেমেছিল। আর দুধার থেকে একদিকে রাকিব, নাহলে সৌভিক, যদি খেলে সৌভিক খেলবে, নাহলে এদিক থেকে মার্ক জোতানপুইয়া খেলবে। তো এই দুটো জায়গা, সৌভিক খেলুক, রাকিবই খেলুক আর মার্ক জোতানপুইয়াই খেলুক, এই দুটো জায়গা কিন্তু ইস্টবেঙ্গলের একটু দুর্বল জায়গা আছে ডিফেন্সে। এবং এই দুটো জায়গায় আমাদেরকে মনবীর হোক, আশিস রায় হোক, বা এদিকে লিস্টন হোক বা আশিক কুরুনিয়ান হোক, এদেরকে এইখানে স্পিড তুলে এইখান দিয়ে অ্যাটাকটাকে জেনারেট করতে হবে। উল্টো দিক দিয়ে ইস্টবেঙ্গলের কথা বললে, ইস্টবেঙ্গলের অ্যাটাকের যে মানে প্যাটার্নটা, সেটা খুব প্রেডিক্টেবল। প্রথমে হচ্ছে যে হিজাজি মাহের থেকে বল যাচ্ছে সাউল ক্রেসপো টোটাল মাঠে ডিস্ট্রিবিউশনের জায়গা দেখছে। ডিস্ট্রিবিউশনের জায়গা যাই দেখুক না কেন, ও দুটো জায়গা দেখবে। এক হচ্ছে সামনের দিকে ডাইরেক্ট ডায়মন্টাকোস, বা যদি ক্লেটন সিলভা থাকে তাহলে, বা যদি ডেভিডও থাকে, একে ডাইরেক্ট থ্রু বাড়ানো যায় কি না, ডাইরেক্ট থ্রু বাড়িয়ে দিতে পারবে কি না, সেইটা ফার্স্ট দেখবে। যদি না পারে, সেকেন্ড টার্গেট হবে মাদি তালাল যদি ফ্রি না থাকে, তখনই বলটা সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং এটাও বলে দিচ্ছি, সাইডে না মহেশ থাকবে একদিকে, আর একদিকে আমাদের নন্দা কুমার থাকবে। সাউলের ফার্স্ট টার্গেট থাকবে নন্দা, যে নন্দা যেদিকে থাকবে সেই দিকে বলটা দেওয়ার চেষ্টা করবে। এবং দুটো উইংয়ের মধ্যে ইস্টবেঙ্গল নন্দাকেই টার্গেট করবে। তার দুটো কারণ আছে, একটা সাইকোলজিক্যাল আর একটা হচ্ছে পারফরমেন্সের ভিত্তিতে। লাস্ট ম্যাচের পারফরমেন্সের ভিত্তিতে আমরা দেখেছি নন্দা মহেশের থেকে অনেক বেটার খেলেছে, নন্দা দারুণ কিছু রান নিয়েছে। তো সেই দিক দিয়ে দেখলে নন্দাকে বল দেওয়াটাই সুবিধা হবে, কারণ নন্দা ফর্মে আছে। আর একটা সাইকোলজি ভেতরে কাজ করবে যে নন্দা আমাদের গোল করে একমাত্র ডার্বিটা জিতিয়েছিল, মানে প্রথম ডার্বিটা জিতিয়েছিল নন্দার একমাত্র গোলে। তো নন্দাকে টার্গেট দিতে হবে, নন্দা ডার্বিতে ভালো খেলে। যেরকম আমাদের একটা ধারণা ছিল কিয়ান নাসিরি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভালো খেলে, গোল করে। তো কিয়ানকে আমরা লাস্টের দিকে নামিয়ে অনেকবার চেষ্টা করেছি। তো সেই চেষ্টাটা এরাও করবে যে নন্দাকে দিতে, নন্দা গোল করে দেবে এবং ডার্বিতে নন্দা জ্বলে ওঠে, এরম একটা মানসিকতা থাকবে। নেক্সট সাউল ক্রেসপোর কিন্তু উঠে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, একই কারণ, আগের ম্যাচে 3-4 জনকে কাটিয়ে অসাধারণ গোল করেছে, ওটা নিয়ে কোনো প্রশ্ন হবে না। সে ইস্টবেঙ্গলের প্লেয়ার হলেও তার যেটা কৃতিত্ব সেটা তো বলতেই হবে। অসাধারণ গোল, সুন্দর গোল, মানে মাখনের মতো গোল করেছে, মেসি টাইপের গোল করেছে 3-4 জনকে কাটিয়ে। তো সেই কারণের জন্য সাউলের একটা চেষ্টা থাকবে, বা বাকি প্লেয়ারদের একটা প্ল্যানিং থাকবে, সাউলকে এগিয়ে নিয়ে যাও, সাউল এগোবে গোল করার জন্য বা ফাইনাল পাস বাড়ানোর জন্য। এখান থেকে কি বোঝা যাচ্ছে, ইস্টবেঙ্গলের পায়ে যখনই বল থাকবে, তখন নন্দার আশেপাশে থাকো, বা সাউলের আশেপাশে থাকো, বা মাদিতালারের আশেপাশে থাকো, বল পেয়ে যাবে। স্ট্রাইকারের আশেপাশে ডিফেন্ডাররা সবসময় থাকে, ওই জন্য আলাদা করে বললাম না যে ডায়মন্টাকোসের আশেপাশে ঘোরো বা ক্লেটন সিলভার আশেপাশে ঘোরো, সেটা নয়। কিন্তু বাকি এই প্লেয়ারদের দিকেই বল যাবে, তো এদেরকে টার্গেট করে রাখলে ওদের বলগুলো ইন্টারসেপ্ট হবে। তবে এটাও মাথায় রাখতে হবে যে আমরা এদেরকে মার্ক করতে গিয়ে মহেশকে পুরো ছেড়ে রাখলাম। মহেশের যথেষ্ট ক্যালিবার আছে, মহেশ আগের বছর দেখিয়ে দিয়েছে সে কি খেলতে পারে, বা তার আগে আমরা ইন্ডিয়া টিমের পারফরমেন্সে দেখেছি। তো মহেশকে আন্ডার এস্টিমেট করে কোনো লাভ নেই, তখন যদি সবাইকে লক হয়ে যায় তখন তারা মহেশকেই বল বাড়াবে। তো মহেশকেও কিছুটা নজরে রাখতে হবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় মলিনা দুটো ফরেন সেন্টার ব্যাকে যাবে, রিস্ক নাও নিতে পারে, প্রথম থেকে ডিফেন্সটাকে মজবুত করে রাখতে পারে। আর ইস্টবেঙ্গল কিন্তু প্রথমে একটা মারাত্মক অ্যাটাক করা শুরু করবে প্রথম মিনিট থেকে, কারণ ওরা জানে প্রথম মিনিটে মোহনবাগান গুছিয়ে দাঁড়ানোর আগেই যদি একটা গোল ঢুকিয়ে দিতে পারি তাহলে আমরা এগিয়ে যাব, বা ম্যাচটা আমাদের অনেকটা ইজি হয়ে যাবে। তো সেই চেষ্টাটা ওরা প্রথম দিকেই করবে, তো সেইটা আমাদের মাথায় নিয়ে খেলতে হবে। তারপর যদি সেই প্রথম চেষ্টায় ওরা গোল করতে না পারে, আর আমরা যদি কাউন্টার করতে থাকি, আমাদের অ্যাটাক উঠতে থাকে, তাহলে ওরা আস্তে আস্তে পিছিয়ে আসবে। ইস্টবেঙ্গলও কিন্তু মোহনবাগানের মতো কিছুটা লং গ্রাউন্ড পাসে খেলার চেষ্টা করছে,
কিন্তু লাস্ট ম্যাচ দেখে আমার মনে হয়নি যে তারা জিনিসটাকে খুব ভালো ইমপ্লিমেন্ট করতে পেরেছে। তো স্ট্র্যাটেজি চেঞ্জ হতেই পারে, কারণ এটা অন্য ম্যাচ, সম্পূর্ণ আলাদা ম্যাচ। তো ছোট ছোট পাসিং ম্যাচে পাসিং ফুটবলও খেলতে পারে, যেটা আমি জেনারেলি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কোনো দিনই আমি বলবো আজ পর্যন্ত আমি দেখি না যে ছোট পাসে খুব একটা কনস্ট্রাকটিভ ফুটবল ইস্টবেঙ্গল খেলে না। ইস্টবেঙ্গলের খেলার স্টাইলটা পুরোপুরি আলাদা। ওরা উইং নির্ভর খেলে, লং বলে খেলার চেষ্টা করে। এবার আমাদের দুজন যদি ওই হাইটের ডিফেন্ডার থাকে তাহলে ওদের লং বলে খেলাটা বা সাইড দিয়ে উইং দিয়ে উঠে গিয়ে বক্সের মধ্যে ফেলে দেওয়া, ওই খেলাটা খেলতে ওরা পারবে না। অভিষেক সূর্যবংশীকে টার্গেট করতে হবে সাউল ক্রেসপোকে লক করার জন্য। সাউল ক্রেসপো লক হলে কিন্তু ইস্টবেঙ্গলের অনেকটা শক্তি বলতে পারেন হাফ হয়ে যাবে, বা পুরো শক্তিটাই হাফ হয়ে যাবে যদি সাউল ক্রেসপোকে আমরা লক করে দিই। কারণ সাউল ক্রেসপো এই মুহূর্তে ইস্টবেঙ্গলের সব থেকে ডেঞ্জার প্লেয়ার। ডায়মান্টাকোস যতই গোল করুক না কেন, ক্লেটন সিলভা যতই গোল করুক না কেন, বলটা তাদের পর্যন্ত পৌঁছতে হবে। এই পৌঁছানোর কাজটা কিন্তু মাদি তালাল এবং সাউল ক্রেসপো করে, কিন্তু মেনলি দেখলাম সাউলের খেলার স্টাইলটা বা খেলার কোয়ালিটিটা মাদি তালালের থেকে অনেক বেটার। মাদি তালালের খেলাটা তো শুরু হয় মাঝ মাঠের উপাস থেকে, কিন্তু সাউলের যে থ্রু পাসগুলো রয়েছে আমাদের কাউকোর মতো, ওইগুলোর দিকে একটু নজর রাখতে হবে। হাই লাইন ডিফেন্সে গেলে হবে না। আগের ম্যাচে ইস্টবেঙ্গল যে ভুল করেছে সেইটা থেকে শিক্ষা আমাদের মোহনবাগানকেও নিতে হবে। সেটা হচ্ছে ওরা কিন্তু প্রথম দিকে যখন অপোনেন্ট অ্যাটাক করছিল সবাই মিলে নেমে এসে কিন্তু ডিফেন্সটা করতে পারছিল না, গ্যাপ থেকে যাচ্ছিলো, সবাই নামতে পারছিল না। এই জায়গায় ভুলটা আমাদের করলে চলবে না। ওদের অ্যাটাকের সময় আমাদেরকে পুরোপুরি নামতে হবে, সমস্ত প্লেয়ারকে নেমে এসে সেটাকে ডিফেন্ড করতে হবে। আবার অ্যাটাকের সময় প্লেয়ার বাড়াতে হবে, কিন্তু অ্যাটাকের সময় অল আউট গেলে চলবে না। যদি দুটো ফরেন ডিফেন্ডার একসঙ্গে খেলানো যায় তাহলে এই দুজন ফরেন ডিফেন্ডার কিন্তু থেকে যাবে, এবং দুজন থাকলে আশা করা যায় খুব একটা প্রবলেম হবে না, সেক্ষেত্রে অল আউট যাওয়া যেতেই পারে। তবে মোহনবাগানের টিম ছাড়া এই ম্যাচে কিন্তু একটা স্পেশাল অ্যাডভান্টেজ মোহনবাগান যেটা পাবে সেটা হচ্ছে মোহনবাগানের কোন প্লেয়ার কোন পজিশানে খেলবে সেটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টও জানে না। সেটা শুধু কোচ আর কোচিং টিম ছাড়া কেউ জানে না। ফলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও জানতে পারবে না, বা ইস্টবেঙ্গল কোচিং টিমও জানতে পারবে না যে আমাদের কোন প্লেয়ার কোন জায়গায় খেলবে। কারণ মলিনা কিন্তু প্লেয়ারদের নতুন নতুন পজিশানে খেলিয়ে অপোনেন্টকে চমকে দেওয়ার একটা স্ট্র্যাটেজি ইউজ করেন, এবং সেটা তিনি এই ম্যাচেও করবেন বলে মনে করা হচ্ছে। তো দেখা যাক কি হয়, কালকেই বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে। তার আগে কালকে তো একটা লাস্ট মিনিটের অ্যানালিসিস থাকবেই যে মোহনবাগান টিমের কি আর মানে কোন দিকগুলো আরেকটু দেখতে হবে, কি করতে হবে, বা মোহনবাগান টিমের কোন জায়গাগুলো দিয়ে ইউজ করতে হবে, সেটা নিয়ে একটা ভিডিও হয়তো লাস্ট মিনিট থাকবে। আর এদের মোহনবাগানের যে এএফসি কাপের এসিএল 2-এ যে সূচিগুলো আছে কবে কোন খেলা সেটাও প্রকাশিত হয়ে গেছে। ডার্বিটা হয়ে যাক, আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। তো এই ভিডিওতে এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।